সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাস্সুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাজধানীতে অর্ধলাখ মানুষের জমায়েত, মুসলমানদের প্রতি মানবিক সংহতি। ছাত্রদের কাজ ক্যাম্পাসে মন্ত্রণালয় নয়, বলেন রিজভী। শিক্ষার মূল সংকট মোকাবেলায় জোর দাবি, শিক্ষকতা কেন মেধার পরিচায়ক নয়। গুজরাটে বড় অভিযান, 1000-এর বেশি অবৈধ বাংলাদেশি আটক। বাংলাদেশি উন্নয়নের নতুন অধ্যায়, বিশ্ব ব্যাংকের দিচ্ছে $85 কোটি অর্থায়ন। ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, ক্ষতিগ্রস্তে বাড়ছে অস্থিরতা। ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের দুঃসাহসিক পতন, ঘরের মাঠে 4 হারের লজ্জা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল জনসমাবেশে অংশ নেন প্রায় অর্ধলাখ মানুষ। শনিবার ফিলিস্তিন, ভারত, রোহিঙ্গা, মুসলিম সহ বিশ্বের নানা প্রান্তে নিপীড়িত মুসলমানদের প্রতি এক মানবিক ও রাজনৈতিক সংহতি প্রকাশের এই মহাসমাবেশ ছিল এক অসামান্য দৃশ্য। আয়োজক সংগঠন আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের উদ্যোগে এই সমাবেশের উদ্দেশ্য ছিল বিশ্ব সংস্থাগুলোর নজরদারি ও কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে নিপীড়িত মুসলমানদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা। ভোর থেকেই শুরু হয় মানুষের উপচে পড়া ভিড়, যা সকাল 10টার দিকে অনুমোদিত সংহতি সমাবেশের সময় শেষ হওয়ার আগেই আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেয়। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এই সমাবেশে অংশ নেন প্রায় 45 থেকে 50 হাজার মানুষ। সমাবেশ থেকে আয়োজকরা 6 দফা দাবি তুলে ধরেন। এই বিশাল সমাবেশের মাধ্যমে মুসলিম বিশ্ব ও মানবতাবাদী শক্তির একজোট প্রতিবাদ ও সংহতি প্রকাশ পায়। এই উদ্যোগের মাধ্যমে তারা বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন, যেন নিপীড়িত মুসলমানদের জন্য নিষ্ঠুরতার অবসান ঘটে। ফিলিস্তিনে নির্বিচারে আমাদের মুসলিম ভাই বোনদেরকে গণহত্যা করা হচ্ছে এবং ফিলিস্তিন থেকে গাজাকে মুছে দেওয়ার ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্যাতিত প্যালেস্টাইনবাসীর প্রতি একাত্মতা পোষণ করার জন্য আমরা চাই তাদের স্বাধীনতা। আমরা চাই স্বাধীনতা এবং ইন্ডিয়াতে যত মুসলিমদেরকে যেভাবে নির্যাতন করছে, ইন্ডিয়া থেকেও আমরা মুসলিমদের নিরাপত্তা চাই। আবেদনটাও করতে চাই, জাতিসংঘ ইহুদিবাদের ক্ষেত্রে তারা নীরব ভূমিকা পালন করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, অন্যান্যদের ক্ষতির ক্ষেত্রে তারা সক্রিয় ভূমিকা রাখে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, ছাত্রদের মূল কাজ ক্যাম্পাসে হওয়া উচিত, মন্ত্রণালয় নয়। তিনি উল্লেখ করেন, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে, যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সমাজে সুবিধাভোগী কিছু শ্রেণীর ছাত্রদের বিপথে পরিচালিত করছে এবং প্রলোভনে ফেলছে। রিজভী আরও বলেন, প্রধান উপদেষ্টার সব মামলা প্রত্যাহার হয়েছে। তিনি অভিযোগ করেন, তিনি শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ ও আক্রোশের শিকার হয়েছেন। আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে তিনি এবং অন্যান্যরা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। যদি উপদেষ্টাদের মামলাগুলো প্রত্যাহার হয়ে থাকে, তবে লাখ লাখ সাধারণ মানুষের মামলাগুলো কেন হচ্ছে না? তিনি দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তির আহ্বান জানান। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 60 লক্ষ মামলা, আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে কিনা। প্রায় উকিল খবর দেয় কালকে কিন্তু আসবেন, আজকে একটা মামলা উঠতে পারে। কেন আজকে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে, আমাদেরকে কুইক মার্চ করে ওখানে হাঁটাহাঁটি করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী প্রশ্ন করেছেন, একজন শিক্ষককে যদি পিয়নের সমান বেতন দেওয়া হয়, তাহলে তিনি কেন শিক্ষক হবেন? তিনি বলেন, এই কারণেই মেধাবী ছাত্ররা শিক্ষকতা পছন্দ করে না। এই সমস্যাগুলো সমাধান করতে শিক্ষানীতি প্রয়োজন। যদি কারখানা ভালো হয়, তাহলে পণ্য ভালো হবে। যোগ্য শিক্ষকরা দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে সক্ষম, অন্যথায় দেশ আরও ধ্বংসের পথে যাবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, যদি আমরা প্রকৃত শিক্ষা দিতে পারি এবং দেশ পরিচালনা করতে পারি, তবে দেশের চেহারা বদলে যাবে। ফ্যামিলি প্ল্যানিংয়ে এত টাকা খরচের প্রয়োজন নেই, বরং জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত শিক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবিতে সর্বদলীয় জাতীয় শিক্ষা সংলাপ 2025-এ এসব কথা বলেন তিনি।
ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে 1000-এর বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতভর আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে এসব বাংলাদেশি আটক হন। শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী বলেছেন, অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। উপেক্ষা করলে তাদের ফেরত পাঠানো হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদনে জানানো হয়, আহমেদাবাদ থেকে 890 জন এবং সুরাটে 134 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এটি গুজরাটে এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান। সাংবাদিকরা জানান, অবৈধ বাংলাদেশিদের গ্রেফতারে আমাদের পুলিশ ঐতিহাসিক সাফল্য দেখিয়েছে। এটি গুজরাটের সবচেয়ে বড় অভিযান। তারা আরও বলেন, গ্রেফতারকৃতরা ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করে জাল নথি ব্যবহার করে আসছিল। অনেকের সঙ্গে মাদক চোরাচালান ও মানব পাচার জড়িত। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো। সম্প্রতি বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক একত্রিত হয়ে স্বাক্ষর করলেন দুটি গুরুত্বপূর্ণ অর্থায়ন চুক্তি, যার মোট মূল্য $85 কোটি। এই অর্থায়নের মূল লক্ষ্য হল দেশের দীর্ঘদিনের প্রত্যাশিত প্রজেক্ট গভীর সমুদ্র বন্দরের জন্য বে টার্মিনাল নির্মাণ, আধুনিকরণ ও উন্নয়ন। এছাড়াও এই চুক্তির মাধ্যমে দেশের জাতীয় সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার উদ্যোগ নেওয়া হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্বের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করে তুলতে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। সম্প্রতি ঢাকার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিশ্বব্যাংক বাংলাদেশকে $85 কোটি অর্থনৈতিক সহায়তা প্রদান করার ঘোষণা দিয়েছে, যা দেশের চাকরি সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণে এক অসাধারণ অধ্যায় যোগ করবে। সংস্থাটির ঢাকা অফিসে চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার সিদ্দিকী, বিশ্ব ব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং দক্ষিণ এশিয়ার জন্য বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার। এই বৈঠকে সবাই একত্রিত হয়েছিলেন বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সহযোগিতা করতে। বিশ্বব্যাংক জানায়, এই অর্থের মধ্যে মূল প্রাধান্য পাবে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট। এর জন্য বরাদ্দ $65 কোটি, যার মাধ্যমে গভীর সমুদ্র বন্দরের সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি করা হবে। এর ফলে বন্দরের জাহাজ হ্যান্ডলিং ক্ষমতা বাড়বে, পরিবহন খরচ ও সময় কমে আসবে, যা দেশের রপ্তানি বাণিজ্যে নতুন গতি যোগ করবে। বিশ্লেষকরা বলছেন, এই উন্নয়নের ফলে বাংলাদেশের আন্তর্জাতিক বাজারে যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে বন্দরের ভূমিকা আরও শক্তিশালী হবে। অতএব এই বিশাল অর্থায়ন শুধু অর্থনৈতিক উন্নয়নের সূচক নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার এক সুদূর প্রসারী পরিকল্পনা। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি রাজধানী তেহরান থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থিত। বার্তা সংস্থা AFP জানিয়েছে, এই ঘটনায় কমপক্ষে 115 জন আহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা ইরনা সূত্রে জানা গেছে, এটি দেশের অন্যতম আধুনিক সামুদ্রিক বন্দর। বন্দরটি হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস থেকে 23 কিলোমিটার পূর্বে হরমুজ প্রণালীর উত্তরে অবস্থিত। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের বিশিষ্ট অংশ পরিবহন হয়। শনিবার শহীদ রাজি বন্দরের ডকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণ স্থলে কালো ধোঁয়ার বড় বড় কুণ্ডলী বের হচ্ছে। অন্য কিছু ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। সেই সময় অনেকে ক্ষতিগ্রস্ত ভবন বা গাড়ি পরীক্ষা করছিলেন। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বিস্ফোরণের সূত্রপাত সম্ভবত জ্বালানি ট্যাঙ্ক থেকে হয়েছে, তবে সরকার এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি। মহেন্দ্র সিং ধোনি অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন। IPL-এর হলুদ বাহিনীর নামে পরিচিত চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এসেছে, তবে এই পরিবর্তনের পরও দলের ভাগ্য পরিবর্তিত হয়নি। এবারের IPL-এ তারা পয়েন্ট টেবিলে সর্বনিম্ন স্থানে রয়েছে। সর্বশেষ তারা হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। গত আসরের রানার আপ দলটি এখন হারের চক্রে আবদ্ধ। গতকাল তারা হেরেছে চেন্নাইয়ের ঘরের মাঠে। হায়দ্রাবাদ কখনোই চেন্নাইকে তাদের নিজস্ব মাঠে হারাতে পারেনি, তবে ধোনির দলের এই দুরবস্থা চলমান ছিল।
এবং এবারের আসরে চেন্নাই ঘরের মাঠে 4টি এবং মোট 7টি ম্যাচে হেরেছে। এটি তাদের জন্য একটি নতুন লজ্জাজনক রেকর্ড। চেন্নাই সুপার কিংস আইপিএলে অভিষেকের পর থেকে কেবল দুবার ঘরের মাঠে 4টি ম্যাচে হেরেছে। তবে এত দ্রুত হারার ঘটনা আগে ঘটেনি। 2008 সালে ঘরের মাঠে 7 ম্যাচের মধ্যে 4টিতে হেরেছিল তারা। সেটাই ছিল চেন্নাইয়ের জন্য সবচেয়ে দ্রুততম সময়ে 4 হার। এবার মহেন্দ্র সিং ধোনির দল মাত্র 5 ম্যাচের মধ্যে 4টি হার স্বীকার করেছে। আরও একটি বৈচিত্র্য হলো এই প্রথমবার ঘরের মাঠে টানা 4 হারের সম্মুখীন হয়েছে চেন্নাই। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।